আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট মানে সায়েন্সের ভর্তি পরীক্ষা হচ্ছে। সায়েন্সের শিক্ষার্থীরা অনেকেই ইংরেজি অথবা বাংলা দাগিয়ে থাকে। তো বাংলার গুরুত্বপূর্ণ 30টা প্রশ্নের সমাধান আমরা এখন করব, যেটাকে আমি নাম দিয়েছি অনশট। তো আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাই। প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি বিশেষণ? পদ প্রকরণ বা ব্যাকরণিক শ্রেণী এই বিশেষণ থেকে ক ইউনিট বা সায়েন্সে বা গুচ্ছে বিগত বছরে দেখা যাচ্ছে প্রায়ই প্রশ্ন এসেছে বা প্রশ্ন হয়। তো আমরা এরকম একটা প্রশ্ন দেখি যে নিচের কোনটি বিশেষণ? আমরা জানি দিন মানে হচ্ছে ডে, এটা বিশেষণ হইতে পারে না। এরপরে দারিদ্র, যদিও বানানটা এখানে ভুল আছে, দারিদ্র যদি এইটা হইতো, এই বানানটা ঠিক আছে, এটা হচ্ছে দারিদ্র, যেটাকে আমরা বলি পোভার্টি, তাইলে এটা হচ্ছে বিশেষ্য। বার্ষিক আমরা জানি শব্দটা আসছে বর্ষ থেকে, বর্ষ এর শেষে ইক প্রত্যয়, যেটাকে আমরা বলি স্নিক প্রত্যয়, ইক বা স্নিক প্রত্যয় যুক্ত হয়ে এটা বার্ষিক হয়েছে। আমরা বার্ষিক দিয়ে যদি শব্দ মেলাই তাহলে আমরা বলতে পারি যে বার্ষিক মেলা, বার্ষিক মেলা, বার্ষিক পরীক্ষা, এরকম যদি আমরা বলি তাহলে মেলাকে মডিফাই করে বার্ষিক শব্দটি, তাইলে এটা যেহেতু মডিফাই করেছে এটা বিশেষণ। দরিদ্রতা, শেষে তা যুক্ত হয়েছে, দরিদ্র একটা শব্দ আছে দরিদ্র। আমরা যদি প্রশ্ন করি লোকটা কেমন, দরিদ্র, তাহলে এটা মডিফাই বা লোকটার অবস্থা বুঝিয়েছে, তাহলে দরিদ্র এটা বিশেষণ, শেষে তা যুক্ত হইলে এটা বিশেষ্য হয়। তাহলে দরিদ্রতা এটা বিশেষ্য, দরিদ্র এটা বিশেষণ, আর দারিদ্র আবার এটা বিশেষ্য। তাহলে সেই হিসাবে আমরা দেখছি এটা বিশেষ্য, এটা বিশেষ্য, দরিদ্রটা এটাও বিশেষ্য, উত্তর হচ্ছে বার্ষিক, এটা বিশেষণ। প্রশ্ন নম্বর 2, নিচের কোনটি আরবি শব্দ থেকে একটা প্রশ্ন হবে, খুবই ইম্পর্টেন্ট এবং কমন বিগত বছরের প্রশ্ন থেকেই হবে। শব্দের প্রশ্ন আমরা দেখি তুফান, তুফান একটা আরবি শব্দ। এরপরে কামান, এটা একটা ফার্সি শব্দ। পেয়ারা এটা পর্তুগিজ শব্দ, পেয়ারা হচ্ছে পর্তুগিজ শব্দ, আর পোলাও এটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে আমরা দেখছি কামান ফার্সি, পোলাও ফার্সি, পেয়ারা এটা একটা পর্তুগিজ শব্দ, আর আরবি শব্দ আছে তুফান। আমরা জানি 18 বছর বয়স কবিতায় তুফান শব্দটি ব্যবহার করা হয়েছে। র এক প্রকার, এটা খুবই কমন, বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে দেখা যায়। র এক প্রকার, আমরা জানি ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এই দুইটা বর্ণ উচ্চারণের সময় এদের ধ্বনি র বললে জিহ্বা এরকম ভাঁজ খেয়ে একটা বাড়ি খায়, যেটাকে আমরা বলি তাড়ন। বাড়ি বা তাড়ন থেকে এই দুইটা বর্ণের ধ্বনি তৈরি হয় বা সৃষ্টি হয়। এই জন্যে এই দুইটা বর্ণকে বলা হয় তাড়নজাত বর্ণ। জাত মানে জন্ম, তাড়ন থেকে এদের জন্ম, তাই তাড়নজাত বর্ণ। ডয় বিন্দুড় আর ঢয় বিন্দুড়। আমরা জানি উষ্মধ্বনি এগুলো না, উষ্ম মানে গরম, তালবস্য মধ্যনস দন্তস হয়, এগুলো হচ্ছে উষ্মধ্বনি। কম্পনজাত ধ্বনি এটা হচ্ছে র, আর তাড়নজাত ধ্বনি ডয় বিন্দু র, এটা উত্তর হচ্ছে তাড়নজাত ধ্বনি। পরের প্রশ্ন, অপরিচিত গল্পের বিশেষ দিক কোনটি? এটা পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে এবং বিগত বছরে আসা একটা কমন প্রশ্ন। অপরিচিত গল্পের বিশেষ দিক নারীর সঠিক মূল্যায়ন। নারীর সঠিক মূল্যায়ন বিষয়টা এই গল্পে আসলে উঠে আসেনি। নারী শিক্ষার প্রসার একটু কথা আছে, কিন্তু এটারও আসলে আলোচনার বিষয় না। পুরুষতন্ত্রের অসারতা, পুরুষতন্ত্রের অসারতা মানে পুরুষদের এখানে আসলে কোনো বেলই নাই, এটা কিছুটা অনুপমের চরিত্রে থাকলেও আবার শম্ভুনাথের চরিত্রে এটা থাকে না। মূলত এটা মূল ঘটনা না, নারীর ব্যক্তিত্বের জাগরণ। আমরা জানি যে এই গল্পের প্রধান চরিত্র কল্যাণী এবং কল্যাণীর বাবা দুইজনই মূলত শম্ভুনাথ বলেছে বিয়ে করবে না, কিন্তু সেটাতে সম্মতি ছিল কল্যাণীর। তার মানে পুরুষতন্ত্রের বিকলঙ্গ, অসারতা বা পুরুষতন্ত্রের খুব খারাপ দিককে একবারে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। বিয়ের আসরে মেয়ে এবং মেয়ের বাবা বিয়ে থেকে অস্বীকৃতি জানিয়েছে। তার মানে এখানে নতুন এক ধরনের নারীর জাগরণ হয়েছে, নারীর ব্যক্তিত্বের জাগরণ। পরবর্তীতে দেখা গেছে যে কল্যাণী আবার দেশ চেতনায় ঋদ্ধ হয়ে, দেশের প্রতি আকৃষ্ট হয়ে বাল্য শিক্ষা বা নারীদের, ছোট নারী মেয়েদের শিক্ষার প্রসারে অংশগ্রহণ করেছে, যেটাকে সে বলা হয়েছে যে সে মাতৃ আজ্ঞা পালন করছে।
তাহলে এখানে নারীর ব্যক্তিত্বের জাগরণ উত্তর হবে। সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? ছন্দ থেকে প্রশ্ন হলে নর্মালি এরকম প্রশ্ন তোমরা দেখেছ যে কোন কবিতাটি কোন ছন্দে রচিত। এই প্রশ্ন নিয়ে তোমরা হয়তো অনেকেই খুবই টেনশন করো যে এটা কেমনে মনে রাখবো, তাহলে কি আমার ছন্দ বিশ্লেষণ জিনিসটা শিখতে হবে? বিষয়টা কিন্তু সেরকম না। দেখো এই স্লাইডটা দেখলে ভালো করে দেখে যাও, ছন্দ থেকে যদি প্রশ্ন হয় হয়তো এখান থেকে মানে এইগুলো এটা দেখলে তোমরা পারবে। অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতাগুলোর একটা ছন্দ আমরা পড়তে পারি এভাবে: সুচেতনা জাগাতে বিভীষণের পদ্মাকেই মনে পড়ে। সুচেতনা জাগাতেই বিভীষণের পদ্মাকেই মনে পড়ে। এখানে সুচেতনা কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, পদ্মা কবিতা আর মনে পড়ে মানে হচ্ছে তাহারই পড়ে মনে। এই কবিতাগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 18 বিদ্রোহী প্রতিদানে সোনার তরী পেল। 18 বিদ্রোহী, 18 জন বিদ্রোহী প্রতিদানে সোনার তরী পেল। 18 মানে 18 বছর বয়স, বিদ্রোহী, প্রতিদান, সোনার তরী। এই কবিতাগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা জানি যে আমাদের শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলে কয়েকটা কবিতা আছে গদ্য ছন্দে রচিত। সেই গদ্য ছন্দের কবিতা হচ্ছে আমি ফেব্রুয়ারিতে নুরুল দিনের ছবি দেখি। আমি কিংবদন্তির কথা বলছি। ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি 1969, নুরুল দিনের কথা মানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। ছবি দেখি মানে আমরা জানি ছবি একটা কবিতা আছে, এটা হচ্ছে ফুল সিলেবাসে, আমাদের এটা পড়তে হয় না নর্মালি। তাহলে এই হিসাব করে যদি আমরা দেখি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতার মধ্যে আমরা সোনার তরী পেয়েছি, তার মানে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আমরা এটা পেলাম। এরপরের প্রশ্ন নাম্বার 6, পবন শব্দের সমর্থক শব্দ কি? আমরা জানি পবন মানে হচ্ছে বাতাস, বায়ু। পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন। কিরণ মানে হচ্ছে আলো। কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো। ভানু মানে আমরা জানি সূর্য। ভানু, রবি, সবিতা এগুলো হচ্ছে সূর্য। আর সমীরণ মানে আমরা জানি বাতাস, বায়ু, পবন, এগুলো হচ্ছে পবন শব্দের সমর্থক শব্দ। শুদ্ধ বানান কোনটি? আমরা জানি যে বৈচিত্র্য বানানে, বৈচিত্র্য শব্দের নামের বানানে একটা বৈচিত্র্য আছে। শেষে এই বর্ণটা হচ্ছে ত এর সাথে রফলা আবার জফলা আছে, এটা ঠিকই আছে। শাশ্বত না, এটা ভুল, এটা হবে শাশ্বত, বফলাটা মাঝখানে হবে। এরপরে আমরা দেখছি মুমূর্ষু। আমরা জানি মুমূর্ষুতে দুই পাশে রস্যু, মাঝখানে দীর্ঘকার, দুই পাশে রস্যুর মাইনকা চিপে পড়ে মাঝখানে দীর্ঘকারটা মুমূর্ষু হয়ে যায়, দুই পাশে রস্যু মাঝখানে দীর্ঘকার, এটা ভুল, এটা ভুল। আকাঙ্ক্ষা বানান খুবই কমন, আমরা জানি উমর সাথে খিও হবে, তাহলে এই তিনটা হচ্ছে না। বৈচিত্র্য বানানটা ঠিক আছে, এটা শুদ্ধ বানান। কোন বাক্যটি শুদ্ধ? বাক্যের শুদ্ধ বা বানানের শুদ্ধিকরণ থেকে প্রশ্ন মিনিমাম একটা হবে, 2-3টাও হইতে পারে। বাক্য শুদ্ধ করতে হবে। রাত দুপুর থেকে সৌন্দর্য বর্জন। দেখো সৌন্দর্য বর্জন হয় না, সৌন্দর্য বর্ধন হয়, তাহলে এই বাক্যটা ভুল। আমার আর বাঁচিবার স্বাদ নেই, এই স্বাদ মানে হচ্ছে টেস্ট। আমার আর বাঁচিবার ইচ্ছা নেই, এটা হবে স্বাদ। বাঁচিবার স্বাদ নাই, সাধু ভাষা, স্বাদ হবে, তাহলে এটাও ভুল। কম খরচে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করায়। দেখো কম খরচে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা হয়, খরচ কম আবার বিনামূল্যে, তাহলে কেমন হইল? তাহলে এটা অপপ্রয়োগ, এটা উত্তর হচ্ছে না। সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়, এটা 2 ধরনের, তাহলে এটা উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক একজনের সব্যসাচী লেখক, এই বাক্যে কোনো ভুল নাই। বিলাসী গল্পে ছোটবাবু তার স্বাভাবিক ঔদার যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন? বিলাসী গল্প থেকে প্রশ্ন একটা হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং এই বারোয়ারি পূজা বাবদ ওই জায়গায় ব্রাহ্মণদের দক্ষিণা হিসাবে কি দেন, ওইখানে যে তথ্যটা আছে, ওই তথ্যটা ওইখানে বেশ কিছু তথ্য আছে, জায়গাগুলো জানা দরকার। আমরা জানি যে বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করেন। প্রতিদান কবিতায় কবর বাঁধা, কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে? কবর বাঁধা মানে কি? মানে আচ্ছা, কবর কিসের প্রতীক? স্বজন হারালে তাকেই তো আমরা কবরে রেখে আসি, তার মানে এটা হচ্ছে বিয়োগের প্রতীক, আমরা দুঃখ কষ্ট বেদনার প্রতীক। তার মানে এখানে সাহস হচ্ছে না, উপহাস হচ্ছে না, অবজ্ঞা হচ্ছে না, ব্যথা দেয়া, কবর বাঁধা।
শিক্ষিত শব্দটিতে অক্ষর রয়েছে, আমরা জানি অক্ষর মানে হচ্ছে উচ্চারণ যেভাবে হয় সেটা। আমরা শিক্ষিত এই শব্দটিকে উচ্চারণ করে লিখি নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করার জন্যে। এটা একটু লিখি কীরকম হয়। আমরা জানি শিখ, এরপরে উচ্চারণ করছি খি, এরপরে উচ্চারণ করছি তো, শিখ খি তো, এভাবে উচ্চারণ করছি। তার মানে কয়টা উচ্চারণ হচ্ছে? 3টা। তাহলে শিক্ষিত শব্দটিতে অক্ষর রয়েছে 3টা। পরের প্রশ্ন, শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ থেকে একটা প্রশ্ন হবে, আগেও একটা দেখলাম, এখনও দেখছি। বাহ্য, আমরা এখানে যে হয়ের সাথে জফলা আছে, হয়ের সাথে জফলা মানে হচ্ছে একটা জ আর একটা ঝ ওকার, এটার উচ্চারণ হচ্ছে বাহ্য। কিন্তু এখানে আছে বাজ জো, উল্টা আছে, এইটা জটা আগে হবে ঝটা পরে হবে, এটা ঠিক নাই। অনুশাসন, এটা অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে, ঠিক আছে। ন ঠিক আছে। অনুশাসন নাকি অনুশাসন? এখানে আমরা জানি শয়ের উচ্চারণ শয়ের মতো হলে, যে শয়ই হোক উচ্চারণ শয়ের মতো হলে তালু বর্ষা লিখতে হবে। তাহলে এটা হবে অনুশা, এরপর তালু বর্ষা ওকার, তারপরে না, অনুশাসন। অনুশাসন না, অনুশাসন। আচ্ছা, এরপরে হয় বয়ের আগে বয়ের সাথে ই আছে, আমরা জানি মাঝখানে যুক্তবর্ণ হ বা থাকলে তার আগে যদি ই থাকে তাইলে ওইটার পরে এই হয়ের জায়গায় উ আসবে, ব সবসময় ভ হয়ে যাবে, তাহলে এটার উচ্চারণ হচ্ছে বিউ ভল, বিউ ভল। এটা ঠিক আছে। কিন্তু যদি হবার আগে অ আসে, এই যে হবার আগে গ আছে, গ মানে হচ্ছে অ আছে, যদি অ আসে তখন উচ্চারণ হবে এই হয়ের জায়গায় ও দিতে হবে, গ ও ভর। এই উচ্চারণের নিয়ম বিভিন্ন ক্লাসে তোমরা হয়তো শিখেছো এবং এটা খুবই কমন জানো, তবে এটা প্রায়ই দেখবা আসে। এরপরে এই উচ্চারণটা হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষ উচ্চারণটা হবে ওদ ধোক খো, কিন্তু এখানে ধ আগে দ পরে আছে, এই জন্য এটা ভুল। এইটা ঠিক আছে, বাকি 3টা ভুল। তার মানে এখানে শুদ্ধ উচ্চারণ আছে বিউ ভল। মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো কি? আমার পদ প্রবন্ধ থেকে নেয়া। মিথ্যা বিনয়, আমি মিছামিছি খুব বিনীত হচ্ছি, এর থেকে আমার সত্যের অহংকারটা ভালো। তার মানে এখানে উত্তর হবে অহংকার। প্রশ্ন নম্বর 14, বিদ্রোহী কবিতায় ইন্দ্রাণী সুতের হাতে কি থাকে? আমরা বিদ্রোহী কবিতায় সরাসরি বাক্যটা কি আছে সেটা একটু দেখে নেই। লেখা আছে আমি ইন্দ্রাণীর সুত, মানে আমি ইন্দ্রাণীর পুত্র, হাতে চাঁদ, তার মানে আমার হাতে কি আছে? চাঁদ আছে। ভালে সূর্য, ভাল মানে হচ্ছে কপাল, আমার কপালে কি আছে? সূর্য। তাহলে কপালে সূর্য আর হাতে হচ্ছে চাঁদ, ইন্দ্রাণী সুতের হাতে আছে চাঁদ, এটা উত্তর হবে। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? এটা খুবই কমন, বিগত বছরে আসা অনেক প্রশ্নের মধ্যে এটা প্রায়ই দেখবা এই নিয়মের, এই যে জ ফলার নিয়ম, যেটাকে আমরা ইত্যাদিতে দেখি। ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যুক্ত আদি, ইত্যাদি। তয়ের সাথে জফলা আছে, জফলার নিয়মে যার সাথে জফলা আছে তার সাথে ই দিতে হয়, ইতি, বাকি যা আছে তাই লিখে দিতে হয়। তাহলে তয়ের সাথে ই দিলাম, এখানে আ দি লেখা আছে, বাকিটা লিখে দিলাম। যদি এমন হয় তাহলে এখানে যদ্য, দয়ের সাথে জফলা আছে, আমাকে কি লিখতে হবে? যদ্য প্লাস, এখানে কি কোনো কার আছে? না। তাহলে কি দিয়ে শুরু করতে হবে? যার কার নেই সেটা, কার নেই কার, অয়ের, ওপি, যদ্য যুক্ত ওপি, এরকমই হবে। তাহলে এখানে যদি যুক্ত পি হবে না, যদি যুক্ত ওপি, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দয়ের সাথে জফলা আছে, তাহলে দয়ের সাথে ই হবে। আমি এটা বলেই আবার ভুল করে ফেলেছি। দয়ের সাথে জফলা আছে, তাহলে দয়ের সাথে ই হবে, তাহলে হবে যদি প্লাস ওপি। তাহলে এখানে যদি প্লাস ওপি এটাতে আছে, যদ্য প্লাস ওপি হবে না, যদি প্লাস এখানে আপি আছে, যেহেতু কোনো কার নেই তাহলে কেন আ হবে? আকার থাকলে না আপি হইতো। তাহলে এটা উত্তর হচ্ছে যদি প্লাস ওপি। আবুল ফজরের লেখার রাঙা প্রবাদ কোন জাতীয় রচনা? লেখক বা কবি পরিচিতি থেকে একটা প্রশ্ন হবে। আমরা সাধারণত লেখক বা কবি পরিচিতি থেকে প্রশ্ন হয় সাহিত্যকর্ম, তার কোন গল্প কোন কবিতাটি কে লিখেছেন, এই টাইপের প্রশ্ন। তাহলে সাহিত্যকর্ম হিসাবে আমরা জানি রাঙা প্রবাদ আবুল ফজলের, এটা একটা উপন্যাস।
ফুল কি ফোটেনি শাকে, বাক্যটা খুবই কমন। এখানে নি কোন পদ, খুবই কমন এই প্রশ্ন। দেখো গুচ্ছের প্রশ্ন নর্মালি আনকমন, খুবই কঠিন, খুব ক্রিয়েটিভ প্রশ্ন হয় না, বিশেষ করে ক ইউনিটে সায়েন্সের জন্য তো হয়ই না। বিগত বছরের প্রশ্ন এবং ওর কাছাকাছি প্রশ্নই হয়। ফুল কি ফোটেনি শাকে, তাহারই পরে মনে কবিতায় আমরা জানি যে এখনো দেখোনি তুমি ফুল কি ফোটেনি শাকে। এভাবে অনেক জায়গায় না, নি এবং নাই এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাহার এই পরে মনে কবিতার যত জায়গায় না, নি, নাই আছে এর সবগুলো হচ্ছে বিশেষণ। সকল না, নি, নাই হচ্ছে বিশেষণ এবং এদের আরও স্পেসিফিক আছে। সকল না, নি, নাই বিশেষণ, এই বিশেষণটা হবে ক্রিয়া বিশেষণ। কিভাবে বিশেষণ হইল আর কিভাবে ক্রিয়া বিশেষণ হইল দেখো। ফুল কি ফোটে নি শাখে, এখানে নি মানে এমন বোঝাই নাই যে শাখায় কোনো ফুল ফোটেনি। এখানে নি মানে আসলে প্রশ্ন করেছে, প্রশ্নটা কাকে করেছে, এই ফোটে এই শব্দটাকে। এখন বলো ফোটে বা রাখিনি, রাখা, ফোটা এগুলো কোন পদ, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করেছে নি, মানে ক্রিয়াপদকে মডিফাই করেছে নি। তাহলে ফুল কি ফোটে নি শাকে, নি শব্দটা ক্রিয়াকে মডিফাই করেছে। যখন কোনো শব্দ অন্য আরেকটা শব্দকে মডিফাই বা বিশেষিত করে তাকে কি বলে, তাকে বিশেষণ বলে। এখানে ক্রিয়াকে মডিফাই করেছে, তাই এটা আসলে মূলত ক্রিয়া বিশেষণ। এখানে অপশনে যেহেতু বিশেষণ আছে বিশেষণ দেব, যদি ক্রিয়া বিশেষণ থাকতো তাহলে ক্রিয়া বিশেষণ হইতো। তাহলে উত্তর হবে বিশেষণ। যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কি? যে মেয়ে নিজে তা বিয়ে করেছে, স্বামী গ্রহণ করেছে, তাকে বলা হয় উড়া, দীর্ঘ ঢয় বিন্দু আকার উড়া। আর যে বিয়ে করেনি অনযুক্ত উড়া, এর আগে যদি অনযুক্ত হয় অনযুক্ত উড়া তাহলে অনুড়া, এটা হবে উত্তর। মৃত বৎসা হচ্ছে যে মেয়ে, যে মহিলা সন্তান, মৃত সন্তান জন্ম দেয় তাকে বলা হয় মৃত বৎসা। কৃতদার মূলত এটা পুরুষ, যে পুরুষ দ্বার গ্রহণ করেছে তাকে বলা হয় কৃতদার, মানে বিয়ে করেছে। যে পুরুষ বিয়ে করেনি, দ্বার গ্রহণ করে নাই, তার মানে সেটাকে বলা হয় অকৃতদার। আর অনড়া হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? আমরা জানি সমাসের মধ্যে একটা সমাসে পূর্বপদ পরপদ দুইজনই মাতব্বর থাকে। দুইজনই মাতব্বর হলে জ্ঞানজাম হয় এবং জ্ঞানজামকে আমরা সমাসের ভাষায় বলি দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে জ্ঞানজাম, ঝগড়া, দুইজন মাতব্বর যদি এক জায়গায় থাকে, তার মানে দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদ, পূর্বপদ এবং পরপদ, প্রত্যেক পদের অর্থ প্রদান হয়। দ্বন্দ্ব সমাস, এটা উত্তর হবে। এবং আমরা এর সাথে সাথে শিখে রাখি যে একটা পদে আবার এই দুইটা পদের কেউই প্রাধান্য পায় না, কারোরই বল থাকে না। কারোর অর্থের প্রাধান্য না পাইলে সে সমাসের নাম হচ্ছে বহুব্রী সমাস। এই জন্যে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলেছে, আরেকবার স্মরণ করাই দিই। দ্বন্দ্ব সমাসে দুইজনই মাতব্বর, বহুব্রী সমাসে দুইজনের কেউই না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব আর বহুব্রী একজন আর একজনের কিন্তু বিপরীত সমাস। এখানে প্রত্যেক পদের অর্থের প্রাধান্য, তার মানে এখানে দ্বন্দ্ব সমাস হবে। প্রশ্ন নম্বর 20, মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই কমন প্রশ্ন। মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। এই কোন পত্রিকায় প্রকাশিত হয় এই রিলেটেড তথ্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা শর্ট সিলেবাসে প্রত্যেকটা গল্প কবিতার পাঠ পরিচিতির শুরুতে এই গল্প বা এই কবিতাটি বা প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, কোন সংখ্যায়, এই জাতীয় যে তথ্য যতটুকু বোর্ড বইয়ে আছে ওইটুকু একটু সে সময় দেখে যাওয়া খুব ইম্পর্টেন্ট। কোনটি অব্যয় পদ? শয়ন, আমরা জানি শয়ন, শয়ন এই শব্দটি ক্রিয়া থেকে তৈরি বিশেষ্য, এটাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। মেধাবী, মেধাবী, ছেলেটা কেমন মেধাবী, মডিফাই করেছে, তাহলে এটা বিশেষণ। স্বয়ং, স্বয়ং, নিজ, আপনি, এগুলো সবই হচ্ছে সর্বনাম, সর্বনাম। এবং এই সর্বনামকে বলা হয় আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম। স্বয়ং, নিজে, আপনি, এগুলোকে বলা আত্মবাচক সর্বনাম। কিংবা, অথবা, ও, তারপরে আর, শুধু বা, অথচ, নতুবা, এই সবগুলো হচ্ছে অব্যয়পদ এবং এই অব্যয়গুলোকে আমরা বলি সমুচ্চয়ী অব্যয়পদ। নিরক্ষর শব্দটি নির
অথবা নি, যে কোনো একটা যদি লেখা থাকে। নিরক্ষর মানে কি? নিরক্ষর মানে সে অক্ষর জানে না, তার ভিতরে অক্ষর নেই। তার মানে কি মন্দ অক্ষর? না। নিশ্চয় অক্ষর নেই? না। বিশেষ অক্ষর? না। তার মানে সেখানে অক্ষরের অভাব আছে। তাহলে নিরক্ষর শব্দে নি বা নির উপসর্গ যুক্ত হয়েছে অভাব অর্থে। উপসর্গ থেকে প্রশ্ন খুবই সহজ হবে, কোন অর্থে? অথবা নিচের কোনটি খাঁটি বাংলা বা বিদেশি অথবা সংস্কৃত উপসর্গ, এভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন নাম্বার 23, আমি কিং কর্তব্য বিমূঢ়ের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলাম। একবারে বলে শেষ করা যায়। এখানে এবং, কিন্তু, ও, আর, অথবা, অথবা, সুতরাং এগুলো নেই, থাকলে যৌগিক হতো। এখানে যে, সে, যিনি, তিনি, যত, তত, যারা, তারা, এগুলো নেই, থাকলে জটিল বা মিশ্র বাক্য হতো। একবারে বলে শেষ করা যায় সিম্পল জিনিস, সাধারণ বাক্য, সিম্পল বাক্য, যেটাকে আমরা বলি সরল বাক্য। লাল সাল উপন্যাসে মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? মজিদের হুকা খাওয়া অভ্যাস ছিল। এটা খুবই কমন একটা প্রশ্ন। সিরাজউদ্দৌলা নাটকে সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করেন কোন চরিত্র? এটাও খুবই কমন প্রশ্ন। উমিচাঁদের অর্থ নিয়ে অনেক ঝামেলা আছে, আমরা জানি, টাকার খুবই লোভ, তাহলে উমিচাঁদ হবে এটার উত্তর। এদেশের বুকে 18 আশোক নেমে, এই লাইনে 18 শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবি প্রত্যাশা করেছেন 18 যে তারুণ্য, যে শক্তি, এই শক্তি এদেশের সমৃদ্ধি, উন্নতি, সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। তার মানে ইতিবাচক ভঙ্গিতে কবি 18 তারুণ্যকে প্রত্যাশা করেছেন। এখানে 18 মানে কি শুধু বয়স? না। নির্দিষ্ট সাল? না। সাধারণ সংখ্যা? না। 18 মানে এখানে নতুন জীবন রচনার স্বপ্ন। এটা পাঠ পরিচিতিতে আছে। আমরা নর্মালি কথা বলার সময় বলে ফেলি ন্যূনতম, আমরা ভুল বলি। আসলে শব্দটা হবে ন্যূনতম। তাহলে এখানে ন্যূনতম না, ন্যূনতম না, ন্যূনতম। এখানে দেখো, এখানে হচ্ছে ন্যূনতম, আমরা বলছি ন্যূনতম। তাহলে এখানে ও কারণে এটা ভুল, এইটা হচ্ছে উত্তর ন্যূনতম। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত? ড্রামা গ্রিক থেকে আসছে, গ্রিক ভাষার শব্দ ড্রামা। এ এক বিরাট সত্য। আমি যদি প্রশ্ন করি এ এক বিরাট কি, আমি বললাম এই সত্যটা এক বিরাট সত্য। আমি প্রশ্ন করলাম এ এক বিরাট কি, যেন বললে কি প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে? সত্য। কি প্রশ্নের উত্তর সবসময় বিশেষ্য হয়। চন্দ্রবিন্দু চিহ্নের ভুল প্রয়োগ হয়েছে, মানে কোন শব্দে চন্দ্রবিন্দু লেখা হয়েছে কিন্তু চন্দ্রবিন্দু হবে না, ভুল লেখা হয়েছে? কোন শব্দে? আঁকা বাঁকাতে চন্দ্রবিন্দু হবে, সাঁতারেও চন্দ্রবিন্দু হবে। কাঁধ, কাঁধ স্কন্ধ থেকে আসছে, যেহেতু স্কন্ধ থেকে আসছে এখানে নাসিক্য ধ্বনির নটা উঠে গেছেন। মূলত চন্দ্রবিন্দু আসে ওই শব্দটার মূল বা আগের রূপে একটা নাসিক্য ধ্বনি ছিল, ওই নাসিক্য ধ্বনি থেকেই এটা আসছে। তাহলে স্কন্ধ থেকে কাঁধ, এখানে চন্দ্রবিন্দু হবে। কাঁচ শব্দের পূর্বে আসলে কোনোরকম নাসিক্য ধ্বনি ছিল না, কাঁচ শব্দে আসলে চন্দ্রবিন্দু নেই, কাঁচ বানান হচ্ছে এরকম। তাহলে এটা হবে কাঁচ, ভুল হয়েছে চন্দ্রবিন্দু দেওয়ার পরে। এটা ছিল বেশ 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি তোমাদের এখান থেকে কিছু উপকৃত হয়েছে। তোমরা এগুলো একটু দেখবে, এর পাশাপাশি এই রিলেটেড যত প্রশ্ন তোমাদের বিভিন্ন সময় পরীক্ষা না হয়েছে সেগুলো একটু দেখে পরীক্ষা যাবে। সবার প্রতি শুভকামনা থাকলো, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। মনে রেখো তোমরা নিজেরা চ্যাম্পিয়ন এবং তোমাদের পরীক্ষায় চ্যাম্পিয়নই হবে। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।